আপনি যদি ইন প্রিন্সিপাল একটা জিনিস বোধ করেন যে এইটা আমার দল, আমরা একমত না, আমরা এটা করব না, সেটা তো ন্যাশনালি বলতে হবে। কারণ এই বলাটার উপরেই তো জনগণ ভোট দিচ্ছে আপনাকে। শুধু নির্বাচনটা আদায় করার বিষয় তো এখানে না, জনগণের ভোটের কোশ্চেন তো এখানে জড়িত। তাহলে যেই জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, যেই জনগণ 4.25 কোটি আপনার ধানের শেষে ভোট দিয়েছে, তারা আসলে আপনাদেরকে ভোট দিত কিনা। অতএব সেই জায়গাতে এটা তো প্রচ্ছন্নভাবে একটা রাজনৈতিক জালিয়াতি হয়ে যাবে আর কি। যেই অভিযোগটি উঠছে বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি রাজনৈতিকভাবে প্রতারণা করেছে, আসলে যেই ত্রিমুখী প্রতারণা চলছিল দীর্ঘ 18 মাস ধরে, তখন বিএনপির পক্ষে আর কি করা সম্ভব ছিল? মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল হিসেবে বিএনপি তখন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া যে সংবিধান, সেইটাতেই আস্থা রেখে তারা বাংলাদেশের যে গত 50-55 বছরের যে অগ্রগতি, সেটাকেই ধারাবাহিকতা হিসেবে তারা এগিয়ে নিয়ে গেছে। সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা কোনো সংবিধান সংশোধন কমিটির পক্ষে নন। তারা চান সংবিধান সংস্কার এবং সংস্কারের প্রস্তাব এলেই কেবল তারা ভেবে দেখবেন। প্রশ্ন উঠেছে, সরকার ও বিরোধী দলের এই মনস্তাত্ত্বিক দূরত্বের শেষ কোথায়? একদিকে সংসদে বগল দাবা বিরোধী দল না হওয়ার ঘোষণা, অন্যদিকে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পররাষ্ট্র নীতি নিয়ে নানা মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভারতের বিমানবন্দরে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের হেনস্থার শিকার হওয়া এবং তার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে বাংলাদেশে ফিরে আসার ঘটনাও জন্ম দিয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক বার্তার। এদিকে জাতীয় নাগরিক পার্টি নেতা হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতে আয়োজিত সভার বাইরে বিক্ষোভ, পাল্টা অবস্থান, ডিম নিক্ষেপ এবং শতাধিক পুলিশ মোতায়েনের ঘটনা নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের রাজনীতির বিদেশমুখী প্রভাব। গণতন্ত্র, জবাবদিহি, কূটনীতি ও ক্ষমতার রাজনীতির এই জটিল সমীকরণ নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। সে সঙ্গে আরও আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, সংবিধান সংশোধন নয়, সংস্কার কমিটি হলে বিবেচনা, এমনটি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই যে আমরা দেখছি সরকার এবং বিরোধী দলের মাঝে যে মনস্তাত্ত্বিক পার্থক্য, সেটি কি আসলে রাজনৈতিক, নাকি সংবিধানের মৌলিক কাঠামোতে হাত না দেওয়ার এক ধরনের অনীহাও রয়েছে? ধন্যবাদ। দুটোই, এবং এটা কিন্তু আজকে নতুন করে প্রকাশিত হচ্ছে ব্যাপারটা তা না, এই প্রথম দিন থেকে হয়েছে। আপনার মনে থাকবার কথা, যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংসদ সচিবালয় থেকে চিঠি ইস্যু করা হয়েছে শপথের জন্য, তখন কিন্তু এটা বলা ছিল জুলাই সনদের রেফারেন্সে যে দুটো শপথ হবে আজকে। একটা হচ্ছে সংসদ সদস্য হিসাবে শপথ হবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ হবে, যেমনটা জুলাই সনদের যে আদেশ অধ্যাদেশ এগুলোতে লেখা ছিল আর কি। তো সেই দিন কিন্তু আপনার বিরোধী দলীয় এমপিরা কিন্তু দুটো শপথ নিয়েছেন, যেটা প্রধান নির্বাচন কমিশনার পড়িয়েছিলেন, আর বিএনপি শপথ নেয় নাই, দ্বিতীয় শপথটা নেয় নাই। অতএব এই ডিভিশনটা তো বেশ পরিষ্কার, এবং আমরা ঐকমত্য কমিশন থেকে দেখেছি যে বিএনপির পজিশনটা আসলে তারা বোধ করছেন যে তারা যেগুলো করতে চান অথবা প্রস্তাবনা এসছে, সেটা সংবিধানের 142 যে ইনস্ট্রুমেন্ট আছে সংশোধনের মাধ্যমে সেটা করা সম্ভব। আমরা বোধ করেছি বরাবরই যে এটা মানে মৌলিক ফান্ডামেন্টাল চেঞ্জগুলো শুধু সংশোধনী দিয়ে করলে যেটা হবে, পরবর্তীতে যে কোনো জাজমেন্টের মাধ্যমে এটাকে স্ট্রাইক আউট করে দেওয়া সম্ভব। তো সেক্ষেত্রে একটা সংস্কার প্রস্তাব পরিষদের মাধ্যমে করলে এইটা সুপ্রিম কোর্ট যে কোনো সময় স্ট্রাইক আউট করে দিতে পারবে না, এটা আরও বেশি সলিডিফাই হবে আর কি। তো এই দ্বিমতের জায়গা তো তখন থেকে আছে, এবং সেটা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রক্রিয়া, আদেশ, অধ্যাদেশ, এর প্রত্যেকটা জায়গাতে যেই তর্কগুলো চলমান ছিল ঐকমত্য কমিশন থেকে এবং সংসদের প্রথম অধিবেশনে ছিল, সেটা এখন নতুন করে আসার সুযোগ তৈরি হয়েছে। এখন বাজেট অধিবেশনে অন্য কোনো বিষয় আসলে মোটা দাগে আসবে কিনা সেটা আমি ডাউট করছি, কারণ তো ছোট ব্রিফ এই একটা মাসের ভিতরে বাজেট অধিবেশন চলে যাবে। তো এর ভিতরে আপনার
জনগুরুত্বপূর্ণ মানে রেগুলার টপিক্যাল ইস্যুগুলোতে একটা দুইটাতে আলোচনার সুযোগ আছে। এর বাইরে যদি স্ট্যান্ডিং কমিটির মতো করে কোনো কমিটি করবার প্রস্তাব দেয়, যেটা এর আগে আপনার সংবিধান বিষয়ে কিন্তু একটা কমিটি করা হয়েছিল, যেখানে কিন্তু সব দলের সদস্যরা ছিলেন এবং সব দলের কাজ করবার অভিজ্ঞতাটা খুব সুখকর না, সবাই মিলে একমত হয়েছেন এমন অধ্যাদেশগুলো রেটিফাই করা হয় নাই। আবার একমত হয়েছেন কিন্তু আবার সরকারের পক্ষ থেকে সংশোধন করা হয়েছে। অতএব সেখানে একটা ট্রাস্ট ডেফিসিট আছে, একটা আস্থার ঘাটতি সেখানে তৈরি হয়েছে। অতএব সেই জায়গাতে আজকে বিরোধী দলের নেতা যেটা বলেছেন এটা খুব নতুন বক্তব্য না, এটা প্রত্যাশিত এবং এই বাস্তবতার ভিতর থেকেই তো আমরা গত 4 মাস নির্বাচনের আগে পরে গণভোটের রায় বাস্তবায়ন, এবং আপনি হয়তো মানে সিরিয়াসলি খেয়াল করেছেন যে বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এই কথাটা বলে, কিন্তু গণভোটের গণরায় 4টা কোশ্চেন যেটার উপরে হ্যাঁ না ভোট হয়েছে সেটা নিয়ে তাদের কিন্তু প্রচন্ড দ্বিমত আছে। তারা বারবার এটা তুলে ধরে, প্রশ্নগুলোকে আন্ডারমাইন করবার চেষ্টা করে। তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, ওইটা বলতেছি। তাহলে এই গণভোটের সিদ্ধান্তটা তো একটা অধ্যাদেশের মাধ্যমে হয়েছে, তারপরে জুলাই সনদ নিয়ে তো একটা আদেশ দেওয়া হয়েছে। অতএব সেই বিষয়গুলোর প্রশ্ন রেজ করবার তো সুযোগ নভেম্বর মাসে ছিল গত বছর, সেটা তো রেজ করে নাই। এবং আদেশ এবং অধ্যাদেশ প্রসেসের মধ্য দিয়ে গণভোট হওয়ার এই পরামর্শ তো বিএনপির পরামর্শ। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রসেস ফলো করেছে, এই কোশ্চেনিয়ার ফলো করা হয়েছে, এর প্রত্যেকটা পর্যায়ে বিএনপির নেতাদের সাথে আলোচনা করে এটা একমত হয়েই করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদেই জানিয়েছেন যে নির্বাচন আদায়ের লক্ষ্যে অনেক কিছুই তখন আপোষ করা হয়েছে। কিন্তু এটা তো একটা পলিটিক্যাল ফ্রড হয়ে গেল জাতির সাথে। আপনি যদি ইন প্রিন্সিপাল একটা জিনিস বোধ করেন যে এইটা আমার দল, আমরা একমত না, আমরা এটা করব না, সেটা তো ন্যাশনালি বলতে হবে। কারণ এই বলাটার উপরেই তো জনগণ ভোট দিচ্ছে আপনাকে। শুধু নির্বাচনটা আদায় করার বিষয় তো এখানে না, জনগণের ভোটের কোশ্চেন তো এখানে জড়িত। তাহলে যেই জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, যেই জনগণ 4.25 কোটি আপনার ধানের শেষে ভোট দিয়েছে, তারা আসলে আপনাদেরকে ভোট দিত কিনা। অতএব সেই জায়গাতে এটা তো প্রচ্ছন্নভাবে একটা রাজনৈতিক জালিয়াতি হয়ে যাবে আর কি। কারণ আপনি জনগণের কাছ থেকে তো এরকম জালিয়াতি করে এই কাজটা করতে পারেন না। আপনার পজিশন জাতির কাছে পরিষ্কার থাকতে হবে। আওয়ামী লীগের সময় দেখেন 2010 সালে এসে কেয়ারটেকারের প্রভিশনটা হাসিনা সরকার বাতিল করে দিল, কিন্তু আপনি 2008-এর নির্বাচনে কি আপনি ইলেকশন ম্যানিফেস্টোতে এইটার ম্যান্ডেট নিয়েছেন জনগণের কাছ থেকে যে আমি এইবার নির্বাচিত হলে অথবা জনগণ আমাকে ভোট দিলে আমরা আগের ফরম্যাটে চলে যাব, কোনো কেয়ারটেকার সিস্টেম থাকবে না, সরকারের অধীনে নির্বাচন কমিশন নির্বাচন করবে। আপনি ম্যান্ডেট নিয়ে আসতেন, তারপর আপনি বাতিল করতেন। এবং তখন আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকার এককভাবে একতরফাভাবে সেই সিদ্ধান্ত নিয়েছিল। Exactly. এবার যেমন বিরোধী দল স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে সংবিধান সংশোধন কমিটিতে তারা যুক্ত হবে না, তাহলে কি আবারও একতরফা সংবিধান সংশোধনের পথেই হাঁটবে সরকার? আলটিমেটলি তাই তো হবে, তাদের ল্যান্ডস্লাইড মেজরিটি আছে এবং সোফার যেটা আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের কনসার্নগুলোকে বিবেচনা করে কোনো বিষয়ে তারা কম্প্রোমাইজ করেছে বিএনপি এখন পর্যন্ত, সেটা আমরা দেখি নাই। একমাত্র বিষয় বিএনপি যেটা বলে সেটা হচ্ছে যে আপনার জ্বালানি সংকট বিষয়ে একটা কমিটির প্রস্তাব বিরোধী দল থেকে এসছে, সেটা তারা প্রস্তাব করেছেন এবং সেটা তারা 50-50 রেশিওতে করেছেন। কিন্তু এটার ভিতরে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই জ্বালানি সংকট বিষয়ের এই কমিটিটা এমন একটা সময় করা হয়েছে যখন আসলে এই সংকটটা অলমোস্ট ডান। আপনার জ্বালানি আমদানির সিদ্ধান্ত হয়েছে, দাম বাড়ানো হয়ে গেছে কয়েক দফা, একাধিক দফা। আপনি 2 লক্ষ টন ব্যারেল আপনি বিদেশ থেকে আমদানি করবেন 2টা অখ্যাত কোম্পানি দিয়ে, কোনো টেন্ডার হয় নাই, G2G প্রসেসের মাধ্যমে করছেন। অতএব সিদ্ধান্ত সবগুলো নিয়ে আপনি কমিটি করেছেন, যেই কমিটি আসলে কি প্রস্তাব করবে, আপনি তো একটা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছেন। অতএব সেই জায়গাতে এখন পর্যন্ত আমরা দেখি নাই যে বিরোধী দলের কনসার্নগুলোকে মাথায় নিয়ে সরকার স্যাক্রিফাইস করেছে, কম্প্রোমাইজ করেছে মোটা দাগে, সেটা আমাদের চোখে এখনো পড়ে নাই। তো তারপরেও দেখার বিষয় আছে, এটা আগের সেশনে হয় নাই বলে ভবিষ্যতে কখনোই হবে না এমনটা আমরা আশা করছি না। আমরা মনে করছি যে জাতির স্বার্থে যে কোনো ঐক্যমত পসিবল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জনাব মাহবুব আজিজ, একদিকে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলছেন আমরা বগল দাবা বিরোধী দল হব না এবং আমরা সংসদের ভেতরে এমন কোনো আচরণ করব না যাতে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। আবার তিনি বলছেন যে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ 4 মাস না পেরোতেই সময় ফুরিয়ে আসছে এবং সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন যে সরকার গণভোটের রায় বা জনদাবি স্বেচ্ছায় মেনে না নিলে শেষ পর্যন্ত 1996 সালের মতো পরিস্থিতি তৈরি হবে।
এই যে দুই ধরনের বক্তব্য, এর মধ্যে ভারসাম্য নির্ধারণ কিভাবে করবে? জি, ধন্যবাদ। শুভেচ্ছা সবাইকে। দেখুন, রাজনৈতিক বক্তব্য তো রাজনৈতিক বক্তব্যই, কিছু এই ধরনের কথাবার্তা সব বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়। তবে ভাই যেটি বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে রাজনৈতিক জালিয়াতির যেই প্রশ্নটা, যে যদি এরকম পলিটিক্যাল ফ্রড বিষয়গুলো আসে সামনে, তাহলে কি করা যাবে। তো যেই অভিযোগটি উঠছে বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি রাজনৈতিকভাবে প্রতারণা করেছে, আসলে যেই ত্রিমুখী প্রতারণা চলছিল দীর্ঘ 18 মাস ধরে, তখন বিএনপির পক্ষে আর কি করা সম্ভব ছিল। মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল হিসেবে বিএনপি তখন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া যে সংবিধান, সেইটাতেই আস্থা রেখে তারা বাংলাদেশের যে গত 50-55 বছরের যে অগ্রগতি, সেটাকেই ধারাবাহিকতা হিসেবে তারা এগিয়ে নিয়ে গেছে। কারণ আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একটি ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, আমরা তাদের থেকে গড়ায় দ্বিগুণ বাড়িয়ে দিয়ে ফেলেছি, এবং আমাদের যেই সক্ষমতা, সেটা বিভিন্ন দেশ বিদেশে এটা প্রশংসিত হয়েছে। কাজেই আপনি দেখুন যে বিড়ালটি সাদা না কালো, এইটার চেয়ে বড় কথা বিড়ালটি কি ইঁদুর খায় কিনা। আপনি আজকে যে সংবিধান এখানে আছে, সংবিধানের সমস্যাটা কোথায়? আপনার আজকে তো আমরা কথা বলতে পারছি, লিখতে পারছি, বা আগামীতেও হয়তো পারবো, কিন্তু আপনি বলেন যে এই যে 17 বছর যেটা নিয়ে আমাদের এত অভিযোগ, সেই সময়ে যে পরপর 3টা নির্বাচন যে হয়ে গেল, রাতের বেলা হলো কিংবা একেন্দ্রিক হলো, 154টাতে একা একা করা হলো, এগুলো কি সংবিধানের কোথাও লেখা ছিল? এবং 10 বছর যখন এরশাদ সাহেব এখানে শাসন করলেন, সামরিক শাসনের চালু রাখলেন, সেটা সংবিধানের কোথায় লেখা ছিল? অর্থাৎ সংবিধানে কি লেখা থাকবে না থাকবে, তার চেয়ে তো বড় কথা আপনি কতখানি গণতান্ত্রিক আচরণ অনুশীলন করছেন, কতখানি মানুষ কথা বলতে পারছে, জবাবদিহিতার আওতায় আসছে। আপনি কি এই 18 মাসে জবাবদিহিতার আওতায় এসেছিল বাংলাদেশের মানুষ? আপনি কি দেখেছেন সেখানে মব সন্ত্রাসের মাধ্যমে কি হয়েছিল সেই দেশে? এবং এই যে আপনি কথায় কথায় মব সন্ত্রাস, এখানে সেখানে আপনার আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া, আপনার একটা জবাবদিহিতার যেই একটা পরিবেশ, সেটাকে সম্পূর্ণ পর্যুদস্ত করে ফেলা, এটা তো কোনো সংবিধানে লেখা ছিল না। কিন্তু সরকার যখন নিষ্ক্রিয় হয়, সরকার যখন কাউকে প্রশ্রয় দেয়, সরকার যখন বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি লালন করে, তখন কিন্তু আসলে আর এই সংবিধানগুলো লাগে না। কাজেই আমাদের সবচেয়ে বেশি দৃষ্টি দিতে হবে যে আমাদের যেই গণতান্ত্রিক যাত্রার জন্য আমরা 24-এর গণ অভ্যুত্থানে সকলেই দল মত নির্বিশেষে রাস্তায় নেমেছিল, তখন কি এই 72-এর সংবিধানের ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এই সবগুলো বাদ দেওয়ার কোনো প্রশ্ন এসেছিল? তখন যে অসাম্প্রদায়িক গানগুলো আমরা শুনেছিলাম, তার সাথে কি কোনো সাংঘর্ষিক ছিল 72-এর সংবিধান? এইটা কেন তখন ইনসাফ, ইনকিলাব ইত্যাদি বিদেশি কিছু শব্দের মাধ্যমে এই প্রশ্নগুলো কেন সামনে নিয়ে আসা হলো? কারণ এই বিভাজিত রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে আমরা ও মামুরা মিলে একটা রাজনৈতিক সংস্কৃতির অনুশীলন করবার একটা চেষ্টা কারো মধ্যে আমরা দেখেছি। বিশেষ করে যাদের ভোট 4 থেকে 7% বিরোধী দলের, এই ভোট এসে দাঁড়িয়েছে 36 ভাগে। সেটা কি করে হলো? সেটা সেই অন্তর্বর্তীকালীন সরকার একটা পটভূমি তৈরি করেছে এবং এক ধরনের মাঠ প্রস্তুত করেছে, যেইটা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা হতে দেয়নি। এবং সেইখানে জাতীয় পার্টিকে যেভাবে লাল কার্ড দেখিয়েছে মানুষ, ঠিক একইভাবে ভোটাররা আওয়ামী লীগের প্রতি যেই তাদের যে বিতরাগ ছিল, সেটা তারা প্রকাশ করতে পারত। সেটারও কোনো সুযোগ এই সরকার রাখেনি, অন্তর্বর্তীকালীন সরকার মিলে। এবং আরেকটা সবচেয়ে বড় কথা দেখুন, যেভাবে বলা হয় যে অধ্যাদেশের মাধ্যমে তো বলা হয়েছে শপথ হবে 2 বার। আপনারা কয়েকজন অনির্বাচিত ব্যক্তি, যুক্তরাষ্ট্র ফেরত, তারা এসে বলবেন 4 বার শপথ নিতে হবে, 5 বার শপথ নিতে হবে, বা 10 বার শপথ নিতে হবে, এবং তাই সেই নির্বাচিত প্রতিনিধিরা তাই নেবে। এটা কি মগের মুল্লুক নাকি? অবশ্য মবের মুল্লুক ছিল 18 মাস। সেই মবের মুল্লুকের কারণেই তারা বলছেন যে আপনাদের 2 বার শপথ নিতে হবে। নির্বাচিত সদস্যদের উপরে, সার্বভৌম জাতীয় সংসদের উপরে আপনারাই চাপিয়ে দিচ্ছেন। এমন ভাবে জুলাই সনদ করা হচ্ছে যাতে আপনার বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি ও আওয়ামী লীগের হাতে পায়ে শেকল বেঁধে দেওয়া যায়। আপনার একটি দলের সরকার প্রধান
বা দলীয় প্রধান কি হবে সেটা তো তার দলের নেতাকর্মীরা ঠিক করবেন। আমরা কি ঠিক করে দিতে পারি যে বিএনপির কে প্রধান হবে বা এবি পার্টির প্রধান কে হবে? সেই এবি পার্টির কর্মীরা তো ঠিক করবেন এবি পার্টির সাধারণ সম্পাদক বা প্রেসিডেন্ট কে হবে। ঠিক একইভাবে বিএনপিরও তাই হবে বা বড় রাজনৈতিক দলগুলোর তাই হবে। কিন্তু আমরা জুলাই সনদে কি দেখলাম? তারা অর্থাৎ যে বিরাজনীতিকরণের একটা চেষ্টা আমরা 1-11-এ দেখেছি, সেই অতৃপ্ত চেষ্টাটি এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে পড়ে পুরো পরিপূর্ণ হবার পথে গেছে। এবং সেই জায়গায় বিএনপি একটি ম্যাচিউরড রাজনৈতিক দল হিসেবে যাতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। আপনার ভাই সে নানান রকম অপরাধ করেছে, তার জন্য আপনার ফৌজদারি আইন আছে, আপনি পিতার সম্পত্তি থেকে তাকে বাতিল করতে পারবেন না। ঠিক একইভাবে আওয়ামী লীগকে আপনার যারা দোষ করেছে, যারা গুলি চালিয়েছে, তাদেরকে আপনি বিচারের আওতায় আনুন, কিন্তু আপনাকে পুরো আওয়ামী লীগকে, তাদের সমস্ত কর্মী সমর্থকদেরকে আপনি রাজনীতি থেকে বাইরে রাখতে চাচ্ছেন, অথবা বলছেন আপনাকে অমুক অমুক অমুকের মধ্যে ভোট দিতে হবে। অর্থাৎ আপনার ভোটাধিকারও আপনি ঠিক করে দিচ্ছেন কাকে ভোট দিতে হবে। তো এই যে পুরোটাই এক ধরনের বানানো রাজনৈতিক সংস্কৃতি, সেই বানানো রাজনৈতিক সংস্কৃতিটাই হচ্ছে জুলাই সনদ। অসংখ্য ধন্যবাদ। সেইটার বিরুদ্ধে বিএনপি যৌক্তিকভাবে দাঁড়িয়েছে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা দেখলাম ভারতের বিমানবন্দরে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান হেনস্থার শিকার হলেন এবং তিনি তাৎক্ষণিক প্রতিবাদও জানিয়েছেন। তিনি বলেছেন যে আমি ওখানে একজন ব্যক্তি হিসেবে যাইনি, গেছি সরকারের একজন প্রতিনিধি হিসেবে, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে। ফলে আমার সাথে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার, সে কারণে আমি ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা যদি ভারতের ভাবমূর্তি তুলে ধরি, আমরা দেখেছি এখন পর্যন্ত ভারতের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি কিংবা দুঃখ প্রকাশ করা হয়নি। এবং ভারতের আমরা যেমনটি জানি যে ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকেও বাংলাদেশ অসন্তোষ জানিয়েছে। এর মধ্য দিয়ে ভারতকে কোনো বার্তা দিতে চাইছে? দেখেন, এই আচরণটা তো আসলে খুব নতুন না। ভারত এই ধরনের আচরণ তার দেশে কন্টিনিউয়াসলি করে। দিল্লি এয়ারপোর্টে যারা পড়তে যাচ্ছে, যারা চিকিৎসার জন্য যাচ্ছে, ট্রানজিটের জন্য যাচ্ছে, বাংলাদেশিদেরকে নিয়মিতভাবে হেনস্থা করা, নাজেহাল করা, অপমান করবার যত সুযোগ নেবার সুযোগ আছে তার প্রত্যেকটা করা হয়। আপনার মনে থাকার কথা, গত ইন্টারিমের সময় একটা ফ্লাইটে বাংলাদেশি একজন নাগরিক অসুস্থ হয়ে যায়। দিল্লি এয়ারপোর্টের সাথে যোগাযোগ করা হয় ইমিডিয়েট ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য। যখন এবং তার নাম পরিচয় জিজ্ঞেস করা হয়, জাতীয়তা, ধর্ম, যখন জানা গেছে তিনি বাংলাদেশি, তিনি মুসলমান, তাকে ল্যান্ড করবার জন্য রিজেক্ট করা হয়েছে। পরে ফ্লাইটটা পাকিস্তানে ল্যান্ড করতে বাধ্য হয়। ইমিডিয়েটলি তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি সুস্থ হয়ে বেঁচে আছেন আর কি। তাহলে এখন এই অ্যাটিটিউডগুলো তো নতুন না। জাহিদ ভাইয়ের কারণে আমরা হয়তো এটা জানতে পারছি। পার্সোনাল লেভেলে দেখবেন এই ধরনের যারা ভারতে যাওয়া আসা করেছেন তাদের এই আচরণের অভিজ্ঞতা প্রচণ্ড রকম আছে। গতকাল কি দেখেছেন, আমাদের যে প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম ওনার স্ত্রীকে নিয়ে যখন কলকাতায় যাচ্ছিলেন, আমাদের দেশের লোকজন ওখানে তাকে হেনস্থা করেছে। তাহলে এখন চিন্তা করেন, যেই দেশের মানুষের ভিতরে নিজের দেশের ব্যাপারে যে ন্যূনতম সম্মানবোধ বিদেশের মাটিতে তারা দেখাচ্ছে না, তা ভিন্ন দেশের মানুষের কাছ থেকে আপনি সেটা কতটুকু আশা করতে পারেন? যেভাবে একইভাবে আমরা লন্ডনে দেখতে পাচ্ছি আমার দেশের এমপি প্রমিনেন্ট লোকদেরকে আপনি ডিম ছুঁড়ে মারার চেষ্টা করছেন, হেনস্থা করছেন, গালাগালি করছেন, ভাবখানা এরকম। এবং এর একটা বিশাল সংখ্যা হচ্ছে আপনার আওয়ামী লীগের যারা অ্যাসাইলাম ক্লেম করেছে, যারা আওয়ামী লীগের কর্মী হিসেবে দাবি করছে বাংলাদেশে তারা নিরাপদ না। এই ধরনের প্রসেসের ভিতর থেকে তারা বোঝানোর চেষ্টা করছে দেশে ফেরত গেলে আমাকে প্রসিকিউট করা হবে। এখন এই আচরণের ব্যাপারে ভারতের কাছ থেকে আমরা এর থেকে বেশি আসলে আশা করতে পারি কিনা আমি মোটেই আশ্চর্য হইনি। বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক, বাংলাদেশকে তারা গত 5 দশক 6 দশক জুড়ে যেভাবে ট্রিট করেছে এমনটাই করেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মাহবুব আজিজ, একই বিষয়ে প্রশ্ন রাখতে চাই যে আমরা দেখলাম সরকার পরিবর্তন হলো, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলো, কিন্তু ভারতের চরিত্র কতটুকু বদলালো? আচ্ছা, ভারতের চরিত্র কতটুকু বদলালো এটা তো এই জাজমেন্টে যাবার আগে আমাদের নিজেদের চরিত্র কতটুকু বদলেছে। এই কারণে এই প্রশ্নটি করছি, কারণ আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, ভারত কিন্তু বারবার বলেছে তারা গণতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বা সেখানে কাজ করবে। আপনার মনে পড়ে 1-11-এর সময় বা বিভিন্ন সময় যখন রাজনৈতিক আমাদের এখানে অস্থিরতা চলে, সেই বিউটিনেসের কথা
কিংবা বিভিন্ন বড় বড় দেশগুলো যেগুলো ক্ষমতাশালী দেশের রাষ্ট্রদূতদের নাম কিন্তু আমাদের মুখস্থ হয়ে যায়, এবং সাংবাদিকদের দৌড়াদৌড়ি সেই দুই দলের মহাসচিব এবং সকল প্রধান, যে মানে বিষয়টা হচ্ছে কি আমাদের রাজনীতির ক্ষেত্রে এই বড় তথাকথিত বড় রাজনৈতিক মানে বড় দেশের রাষ্ট্রদূতদের এত তৎপরতার কারণ কি? আমরা কি করব না করব, আমাদের রাজনীতি কিভাবে চলবে, আমরা কিভাবে নির্বাচন করব, সেই নসিহত তারা কেন দেয়? এবং সেদিন দেখলাম এই দুই একদিন আগে আমাদের এক সাংবাদিক তিনি প্রশ্ন করছেন ভারতের এই নতুন রাষ্ট্রদূতের সামনে যে ভারত একটি বড় দেশ, আপনারা কি লালন পালন করবেন আমাদেরকে, এই ধরনের একটি বক্তব্য রাখছেন। আসলে দেখেন কতখানি ন্যাক্কারজনক। নিজেদের যদি মর্যাদা আমরা নিজে না রাখতে না পারি, আপনার কোথায় আছে কোনো একটা প্রতিবেশীর বিভিন্ন আচরণ নিয়ে সারা দিন তৎপরতা চালায় রাজনৈতিক দলগুলো, অমুকের আধিপত্যবাদ তমুকের আধিপত্যবাদ, আপনার নিজের সমস্যাগুলো আপনি দেখুন না। ভারত অবশ্যই অনেক সমস্যা করেছে। হেজিমনি অস্বীকার করার সুযোগ কি আছে জনাব মাহবুব আজিজ? অস্বীকার তো করছি না, আমি বলতে চাচ্ছি এই যে আচরণের অভিজ্ঞতা, আমরা যখন এই ধানমন্ডির 32 নাম্বার ভাঙি, আমরা যখন শিক্ষকদের মাথায় গলায় জুতার মালা দিই, আমরা যখন এখানে ওখানে তাকে দোসর বলে বাড়ি থেকে এনে প্রধান বিচারপতির গালে জুতা মারি, এগুলো কি সারা বিশ্বের বাঙালিদের মধ্যে পারস্পরিক সহিষ্ণুতা তৈরি করে? আমরা কি সমাজে সেই সহিষ্ণুতার বার্তা গত 2 বছর বা 3 বছর ছড়িয়ে দিতে পেরেছি? আমরা কি একে অপরের পাশাপাশি কথা বলতে পারি? আর কোনো কথা বলার সাথে সাথেই তো বলা হবে আপনি ভারতের দালাল, বা বলা হবে আপনি অমুক আপনি তমুক। এই জাজমেন্ট করার অধিকার কে কাকে দিল? আপনি নিজের হাতে কেন জাজমেন্ট তুলে নিচ্ছেন? আপনি যে ডাক্তার জাহিদুর রহমান সাহেব, এই যে ঘটনাটি ঘটেছে আপনি বলুন, এই ঘটনাটির ক্ষেত্রে একদম পরিষ্কারভাবে তাদের শুরুতে বলা উচিত ছিল, যেটা আজকে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন, এবং তিনি বলেছেন সুযোগ পেলে আমি আবারও ভারতে যাব। তিনি এবং বলেছেন যে এটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, কারণ এটাই একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের এইরকমই বক্তব্য দেবার কথা। কারণ আপনি দেখুন যে টেনশন তৈরি হচ্ছে, সেই টেনশন বাড়িয়ে দিয়ে আমাদের কি লাভটা হবে? আপনি আপনার নিজস্ব যেই জায়গাগুলো, আপনি প্রোটোকল যদি যেই জায়গাটাতে থাকে, আপনার যেখানে সমস্যা হয়েছে সেখানে আপনি দূতকে ডেকেছেন, বলেছেন, বাস, বা সেটা আপনি পরিষ্কারভাবে বলেন। কিন্তু আপনি পত্রিকা লিখবেন ভারতের দালালরা হুঁশিয়ার, পত্রিকায় খবর হচ্ছে। কিন্তু ভারতের বিষয়টি সুরাহা হলেও জনাব মাহবুব আজিজ, যুক্তরাজ্যে যে ঘটনাটি ঘটলো, আওয়ামী লীগের এই রাজনীতিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি সেই প্রশ্নটা আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শক, গণতন্ত্র রিপোর্টে একটা বিরতি নিচ্ছে, সাথী আবার আমন্ত্রণ। দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন গণতন্ত্র নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আওয়ামী লীগ সমর্থকদের ডিম নিক্ষেপ এবং বিক্ষোভের এই রাজনীতিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, এই ব্যাখ্যার আগে আমি এর আগের প্রসঙ্গে দুটো পয়েন্ট একটু বলে নিই। সেটা হচ্ছে যে এই বিমানবন্দরে যে হেনস্থার প্রসঙ্গটি উঠলো। আচ্ছা, বাংলাদেশের যে বিভিন্ন নাগরিক বিভিন্ন সময় আপনি দেখুন মধ্যপ্রাচ্যে যাচ্ছে কিংবা ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে, বিভিন্ন জায়গায় ইউরোপের দিকে যাওয়ার পথে গভীর সমুদ্রে নিহত হচ্ছে, খবরগুলো কি আমাদের অজানা? বা যুক্তরাষ্ট্রে বলুন, ইউরোপের বিভিন্ন দেশে বলুন, আমাদের এই যে জাতিগত দীনতার কারণটা কি? এই জায়গাতে আমাদের আসলে তাকাতে হবে। শুধুমাত্র ভারতীয় বিমানবন্দরে কিন্তু আমরা হেনস্থার শিকার হই না, পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে কিন্তু আমরা হেনস্থার শিকার হই। আমাদের পাসপোর্টের ওজনটা কেন আমরা এখনো ঠিক সেইভাবে বাড়াতে পারলাম না যেখানে আমরা হেনস্থার শিকার হব না? কাজেই ওই জায়গাতে আমাদেরকে তাকাতে হবে। আমরা শুধুমাত্র একটি দেশের দিকে তাদের আধিপত্যবাদের যে আচরণের বিরোধিতা করছি, কিন্তু আমরা বিরোধী দলের কাছে থেকে গত এই যে 100 দিনে 631টি খুন হয়েছে সেটা নিয়ে কোনো কথা শুনছি? এতগুলো যে যৌন নিপীড়ন হলো, হয়রানি হলো, এতগুলো নানান রকমের পর্যুদস্ত নিরাপত্তা ব্যবস্থাপনা, বিভিন্ন ধরনের যে সংকটগুলো, সেই জায়গা থেকে কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায় পুরো পদ্ধতিটাকে, সেইগুলো নিয়ে কিন্তু তারা খুব বেশি চিন্তিত। তারা শুধুমাত্র জুলাই সনদ নিয়ে এতখানি কথা বলবা আসলে আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? আমাদের যে এক্সিস্টিং সংবিধান আছে তা যথেষ্ট গণতান্ত্রিক, যদি তা আমরা মেনে চলি। এখন আসুন আওয়ামী লীগের বিষয়ে। আওয়ামী লীগের রাজনীতি কি করবেন, তারা কোথায় কি করবেন, এই ব্যাপার ব্যাখ্যা তো তারা দিতে পারবেন। তবে আমরা আওয়ামী লীগের যেই একরোখা অহংকারী মনোভাব আমরা দেখেছি,
বিশেষ করে তারা যখন মনে করেছে, এবং এইভাবেও আমরা দেখেছি যে তারা এককভাবে নির্বাচন করছে, তারা বিরোধী কোনো মতকে কখনো তোয়াক্কা করেনি একটা দীর্ঘ সময়, বিশেষ করে সর্বশেষ 3টা নির্বাচনে। এগুলো তো স্পষ্টভাবে জনগণের মনে আছে এবং তারা প্রতিরোধ করেছে, সকলে মিলে সেটা প্রতিরোধ করেছে, কোনো ব্যক্তি বা দল নয়। কাজেই এই যে প্রতিরোধের পর আওয়ামী লীগ কোন ভাবে নিজেদেরকে সক্রিয় করবে, কি প্রক্রিয়ায় তারা রাজনীতিতে আসবে, এটা অবশ্যই তাদের ভাবনা। এখন ডিম যারা নিক্ষেপ করছে সকলেই আওয়ামী লীগের কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে, কারণ আমি যাদের ছবি দেখলাম বিভিন্ন অভিনেতা, এই অভিনেতারা আসলে আদৌ কখনো আওয়ামী লীগ করেছেন কিনা আমি সেটা জানি না। আর মোশাররফ করিম সাহেবের যে ঘটনাটি সেটাও বানানো খবর, কারণ মোশাররফ করিম আজকেই বিবৃতি দিয়ে বলেছেন আমার ক্ষেত্রে এরকম কিছু ঘটেনি। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু এরকম হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। তেমনটি তিনি বলেননি, তিনি বলেছেন যেমনটি করে প্রচার করা হচ্ছে সেভাবে ঘটেনি। আচ্ছা, যাই হোক, আমার কাছে যেটা এসেছে বলেন এই যেভাবে তাকে আক্রমণ করার কথা বলা হয়েছে সেটা হতে পারে, আক্রমণ হতে পারে। এখন তো যে কেউ যে কারো উপরে আক্রমণ করতে পারে, যে পরিস্থিতি দাঁড়িয়েছে। আপনি দেশের ভিতরে কলকাতা যেতে হবে কেন, দেশের মধ্যে একটা দীর্ঘ সময় মামুনুর রশিদের মতো, ফেরদৌসী মজুমদারের মতো বরেণ্য নাট্যবিদরা কি শিল্পকলায় যেতে পেরেছেন? ডিম ছুটে মারা হয়নি? তখন আপনার কোন আওয়ামী লীগ ডিম ছুটেছিল? কাজে এই যে ডিম ছোড়াছড়ি, কে কাকে ডিম ছুটছে, এই জায়গাতেই আনতে হবে গণতান্ত্রিক জবাবদিহি। জনাব মাহবুব আজিজ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, কে কাকে ডিম ছুটছে? ডিম ছড়ার এই রাজনীতি তো আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি। অন্তর্বর্তীকালীন শাসন আমলেও কিন্তু উপদেষ্টাদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল। এই যে বলা হচ্ছে যে ডিম কি সত্যিকার অর্থে আওয়ামী লীগ ছুটছে নাকি এর নেপথ্যে অন্য কেউ আছে? এটার জন্য হচ্ছে যে মাহবুব আজিজ ভাইকে একটা দিয়ে প্রধান করে একটা তদন্ত কমিটি করে দেওয়া দরকার, এবং এই আরও যারা আছেন যারা এই লেভেলে ধরেন ভারতের ইস্যু আসলে পাশ কাটায় আমাদের মাননীয় বর্তমান প্রিভিয়াস স্বরাষ্ট্রমন্ত্রীদের মতো দোষ বাংলাদেশিদের ঘাড়ে চাপানো, বৈধ ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকাতে পশ্চিমে গেলে এই লেভেলের হেনস্থা কখন করা হয়েছে? আপনি আমেরিকাতে যান, বৈধ ভিসা নিলে আপনি ওখানে চ্যালেঞ্জ করতে পারবেন, ইমিগ্রেশন আইন আছে, আপনাকে বের করে দেওয়ার জন্য আপনার ওখানে রাইটের প্রোটোকল আছে, যেখানে আপনার স্টেট লেভেলের গেস্ট যাচ্ছে, সরকারকে জানিয়ে যাওয়া হয়েছে, লিখিতভাবে বলা হয়েছে, ভিসা নেওয়া হয়েছে, কিন্তু সেইখানে দেখবেন দোষটা ঘোরায় ফিরায় কোনোভাবে বাংলাদেশিদের উপর যদি চাপায়া দেওয়া যায়, হ্যাঁ ওরাই তো মাদক ব্যবসা করে, ওরাই তো গরু চোর, ওরাই তো ক্রস বর্ডার এইটা সেটা করে, ওরা অবৈধভাবে যায় কেন, সীমান্তের ওই পারে 0 পয়েন্টে কেউ মারা গেলে সেটা সীমান্ত হত্যা বলা যাবে না, ঘোরায় ফিরায় নিজের দেশের নাগরিকদেরকে ছোট করা, সেটা এমন একটা সময় যখন ইস্যুটা হচ্ছে ভারত, যখন ইস্যুটা হচ্ছে আওয়ামী লীগ। প্রশ্ন হচ্ছে আমাদের দেশের সমস্যা সংকট নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি অবশ্যই আমরা আলাপ করব, কোনটা নিয়ে কথা বলি নাই? এইটার কারণে কি আমরা ধর্ষণ নিয়ে কথা বলি নাই? এইটার কারণে কি আপনারা টিআইবির বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কথা বলেন নাই? এটাকে বাদ দিয়ে কি আমরা অন্য বিষয় নিয়ে কথা বলছি? ব্যাপারটা এরকম না। তাহলে এই যে ঘুরায় ফিরায় ভারতকে জবাবদিহিতার আওতায় আনা, ভারতের ব্যাপারে ভারতের পলিসির সমালোচনা করা, এইটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমার দেশের নিরপরাধ সীমান্তবাসী জনগোষ্ঠীর অধিকারকে ক্ষুণ্ণ করে। আবার ডক্টর জাহিদ তো ওই 468 নম্বর পিলার দিয়ে রাত 2টা 2:30টার সময় অবৈধভাবে ভারতে ঢোকেন নাই, অতএব ওনাকে কেন হেনস্থা করতে হবে? অতএব সেই জায়গাতে আমাদের দেশপ্রেম, আমাদের জাতীয়তাবাদী পজিশন ডিমান্ড করে যে আমরা আমাদের মর্যাদার প্রশ্নটা রাখবো। ঠিক ইকুয়ালি অবৈধভাবে যারা বিভিন্ন দেশে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন সেটা আলোচনা আপনি করেন, যে কেন মানুষ অবৈধভাবে যাচ্ছে, কেন বাংলাদেশে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে না, দালালরা কোথায় পাঠাচ্ছে, রাশিয়াতে পাঠাচ্ছে ওয়ার্কের কথা বলে, যুদ্ধের জন্য আপনার ইউক্রেন ফ্রন্টে পাঠিয়ে দিচ্ছে। আজকে দেখলাম 2জন বাংলাদেশি সেখানে খুন হয়েছে। আপনি এটা আলাদা করে কথা বলেন, কিন্তু ভারতের প্রশ্ন আসলে এটা আপনি সাইড লাইনে দিয়ে আলাপ করার তো যৌক্তিকতা আমি দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা বিষয় যেটা আলাপ করা হয়েছে, প্রত্যেকটা বিষয় আলাদা করে আমরা নিজেরা কথা বলছি, সবসময় আমরা কথা বলে যাব। ডিমের প্রশ্ন হচ্ছে, দেখেন সারা দুনিয়াতেই পলিটিশিয়ানদেরকে, যাদেরকে আপনি পছন্দ করেন না, ডিম মারা, ময়দা মারা, এটা একটা কালচার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা আগের আমলেও এটা দেখেছি, আমি নিজেও দেখেছি। ধরেন বিএনপির নেতাকর্মীরা, আওয়ামী লীগের লোকরা, মন্ত্রীরা যখন হাসিনা সহ যাইতো, জুতা ছুঁড়ে মারা, হাসিনার হোটেল ঘেরাও করে সেটা করা, যে জিনিসটাকে পার্সোনালি এই লেভেলে আমরা কখনো সাপোর্ট করি না।
প্রতিবাদ করতে হবে যে দেশে থাকেন সেই দেশের কাঠামোর ভিতরে থেকে প্রতিবাদ করেন। তো বহির্বিশ্বে এই সংঘর্ষ, এই ডিম নিক্ষেপ কি বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছে বাংলাদেশ সম্পর্কে খারাপ ধারণা হচ্ছে, এবং এইটা কন্টিনিউয়াসলি সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বিভিন্ন সময় করে আসতেছে। এটার কারণ হচ্ছে দেশে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা নাই। আপনি কোনটা বলতে পারবেন, কতটুকু করতে পারবেন, কতটুকু সীমা আপনার আছে। আপনি এইটা শব্দেরটা শব্দ দিয়ে শেষ করবেন না, শব্দেরটা আপনি গায়ে হাত তোলাতুলি পর্যন্ত চলে যাবেন, আপনি খুন খারাপি পর্যন্ত চলে যাবেন। এইটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা ফেইলিউর গত 5-6 দশকের, এবং সেটা কালেকটিভলি আমাদেরকে ফেস করতে হবে। কারণ দিন শেষে এই যে কাজগুলো করা হচ্ছে, বাংলাদেশের লোকাল পলিটিক্সটা কিন্তু ব্রিটিশরা বুঝতে পারছে না যে এখানে এটা কতটা মানে বিটার পলিটিক্যাল রিয়েলিটি তৈরি হয়েছে। সে কিন্তু পুরোটা দেখতেছে, পক্ষে বিপক্ষে সবাইকে। এইটা একটা বাংলাদেশি পিপল, এরা খুবই ডিস্টার্বিং, এরা বিভিন্ন ইস্যুতে এরকম পক্ষে বিপক্ষে ঝামেলা টামেলা করে। সে কিন্তু মোটা দাগে দেশের প্রশ্নে চলে যাবে, দেশি লোকদের প্রশ্নে চলে যাবে। এবং এই অতি উৎসাহী লোকদেরকে আমরা দেখেছি সবসময় যে আপনার ওই যে হাসিনার গাড়ির উপরে জুতা মারছে, ডিম মারছে, ছবি তুলতেছে। এইটা আবার তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের জন্য কোর্টে তুলতেছে। এবং এরা যে খুব রাজনৈতিকভাবে অ্যাক্টিভ কর্মী তাও কিন্তু না, আপনার সুবিধাবাদী কর্মী আছে যারা তখন অ্যাসাইলামের জন্য এক এক দলের নেতাকর্মী সাজে। এবং এইটা কিন্তু ফাংশনাল হয় না। এই ভিডিওগুলো পুলিশও তো রাখে, পুলিশও তো আইডেন্টিফাই করে, ইনভেস্টিগেট করে। দিন শেষে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়। প্রতিবাদ করেন, প্রতিবাদের ন্যায্য ভাষা আছে, ব্যানার নিয়ে দাঁড়ান, আপনি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। সারা দুনিয়াতে যে প্রতিবাদের ভাষা আছে, ওই দেশে থাকেন যেই দেশের কালচারটাকে, প্রতিবাদের কালচারটাকে ধরে নিয়ে প্রতিবাদটা করেন। হাসনাত, সাদেক কায়ুম, নাবিলা যারা গেছেন সবার ব্যাপারে প্রতিবাদ করা যাবে। আপনি ন্যায্য গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে প্রতিবাদ করেন, দেশের যেন বদনাম না হয়। ধন্যবাদ জানাচ্ছি। জনাব মাহবুব আজিজ, ছোট্ট করে একটু জানতেই চাই যে ডিম নিক্ষেপকারীদের মূল টার্গেট কি জুলাই যোদ্ধারা কিনা? না, তা তো নাই। কারণ দেখুন যে জুলাই যোদ্ধা তো সকলেই, অনেকেই, এবং সেই জায়গাতে এই কয়েকজন তো না। একটা পর্যায়ে দেখা গেল যে সাম্প্রদায়িক দলগুলো, ডানপন্থী দল, এরা জুলাইয়ের স্টেক হোল্ডার হয়ে গেল এবং তাদের দাবিটা তারাই জুলাই বাস্তবায়ন করছে। কথাটা তো সত্য নয়। এবং সেই জায়গাতে সকল দল মত নির্বিশেষে মানুষের অংশগ্রহণ ছিল। সেটা এখনো আমরা যে কোনো পত্রিকার ওয়েবসাইটে গিয়ে আপনি ওই আগস্টের, জুলাইয়ের পত্র পত্রিকায় লেখালেখিগুলো খুঁজলেই আপনি পাবেন। আজকে যারা আমরা এখন কথা বলছি তাদের লেখাগুলোও তখনকার লেখা আমরা কি বলেছি সেটাও পাওয়া যাবে, কোনো কিছু হারায়নি। আর এই যে ব্যাপারগুলো আপনি আসছে, দেখুন এই যে গালাগালির সংস্কৃতিটা, ভাইয়ের কথাগুলো শুনতে খুব ভালো লাগলো। পরমত সহিষ্ণুতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ, আরেকজনের কথাটাকে শোনা, কিন্তু জাজমেন্ট না করা। আমি কিন্তু একবারও বলি নাই ভাইকে প্রধান করে এটা করে দিতে হবে অথবা অমুক আধিপত্যবাদের কথা বলা হচ্ছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে তো আমরা ছোট করছি না, আমরা বলতে চাচ্ছি যে আপনি অহেতুক বাগাড়ম্বর করেন না। এই ভারতীয় আধিপত্যবাদের নামে 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে বেশি শোনা গেছে দিল্লি না ঢাকা। এই তো আমরা শুনেছি, এবং এই দিল্লি না ঢাকা বলে আমরা মব সন্ত্রাস দেখেছি। আমরা বলেছি এটা ভারত আমাদের সংবিধান লিখে দিয়ে গেছে, ভারত আমাদের মুক্তিযুদ্ধও করে দিয়ে গেছে। এই সমস্ত বয়ান তো আমরা শুনেছি, একটাও সত্য নয়। পাশাপাশি 18 মাসে আমরা ভারতের অসহযোগিতাও দেখেছি। ভারতের আচ্ছা, আপনি যদি আমাকে অসহযোগিতা করেন, আমি কি আপনাকে বিচার করতে বসবো না? আমি আমার আত্মমর্যাদা নিয়ে থাকবো। ভারত কি করছে সেটার জন্য আপনি বিচার করবেন? আপনি ভারত কোন জায়গায় অসহযোগিতা করেছে সেই জায়গায় আপনি কূটনৈতিক তৎপরতা চালান। আপনি তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আপনি তো অঙ্গরাজ্য নন। তাহলে তো আর বঙ্গবন্ধু তার 3 ভাগের 1 ভাগ জেলে থেকে এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতেন না। তারা যে বলে যে ভারতের অঙ্গরাজ্য করবার জন্য এই মুক্তিযুদ্ধ হয়েছিল, তাহলে তো সরাসরি অঙ্গরাজ্য হয়ে যেত, তাহলে তো আর এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের প্রয়োজন ছিল না। আমার কথাটি হচ্ছে ভাই, আপনি দেশপ্রেম জাতীয়তাবাদের কথা বলে, দেশপ্রেম আর জাতীয়তাবাদ শুধু ভারত বিরোধিতার মধ্যে নয়, আপনার অন্য সবগুলো দেশের সাথে, ভারত সহ প্রত্যেকটা দেশের সাথে চোখে চোখ রেখে আপনার কথা বলতে হবে। খালি ভারত ভারত করে আপনি মূল সমস্যা থেকে লুকিয়ে থাকতে চান। ধর্ষণ বিরোধী আপনার কোথায়? আপনাদের এই যে মাদ্রাসায় একের পর এক ঘটনা ঘটছে, বলাৎকার হচ্ছে, আপনার বিরোধী দলের কোনো কথা আছে? তারা একটি শব্দ উচ্চারণ করে কখনো করবে না। আমরা ফুয়াদ, 1 মিনিট একটু জানতেই চাই যে ভারত বিরোধিতা কি কোনোভাবে রাজনৈতিক ইস্যু কিনা? না, প্রশ্ন হচ্ছে যে অন্য কোন দেশ গত 56 বছর আপনার সীমান্ত বারবার অ্যাটাক করেছে, আপনার সভরেন্টি কম্প্রোমাইজ করেছে? কোন দেশ? আপনি অন্য দেশের সাথে আলোচনা করতে পারবেন আপনার স্বার্থ আপনি চুক্তির মাধ্যমে রক্ষা করতে পেরেছেন কি পেরেছেন না, পলিসি লেভেলে।
কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, সভরেন্টি কম্প্রোমাইজ করবার ব্যাপারে কোন দেশ আপনার ল্যান্ডের ভিতরে ঢুকে আপনার নাগরিককে হত্যা করেছে গত 55 বছরে? কোন দেশ আপনার সীমান্তের ভিতরে ঢুকে আপনার গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে, কাটা ফসল নিয়ে গেছে, আপনার সীমান্তবাসীদেরকে গুলি করে মেরেছে হাজারে হাজারে? কোন দেশ এই কাজটা করেছে? কোন দেশ আপনার আকাশসীমা লঙ্ঘন করেছে? কোন দেশ আপনার নির্বাচনে, আপনার গণতন্ত্রে, আপনার রাজনীতিতে কন্টিনিউয়াসলি ইন্টারফেয়ার করেছে, এই লেভেলে ইন্টারফেয়ার করেছে? ভারত ছাড়া। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু ভারতের পানি দ্বারা আক্রান্ত, আমরা ভারতের সীমান্ত দ্বারা আক্রান্ত, আমরা ভারতের বাণিজ্য আনফেয়ারনেস দ্বারা আক্রান্ত, আমরা ভারতের রাজনৈতিক ইন্টারফেয়ারেন্স দ্বারা আক্রান্ত, কার বিরুদ্ধে আমরা এই লেভেলে কথা বলবো? কিন্তু মাহবুব আজিজ যেমনটি বলছিল যে ভারতের সাথে যে বিদ্যমান সংকটগুলো কূটনৈতিক চ্যানেলে আলোচনার মধ্য দিয়ে সমাধান আসবে কিনা সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে প্রসঙ্গে আলোচনায় ছিলাম আমরা, কূটনৈতিক চ্যানেলে আলোচনায় ভারতের সঙ্গে যে বিদ্যমান সংকটগুলো রয়েছে তার সমাধান আসবে কি? অভিজ্ঞতা তো খুব বেশি পজিটিভ না। ইভেন আওয়ামী লীগের আমলে দেখেন, আমাদের মোটা দাগে ভারতের সাথে ইস্যু কি? 4টা। প্রথম ইস্যু হচ্ছে আমাদের অভিন্ন নদী 54টা। বাংলাদেশে বৈধ অবৈধভাবে মিলিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টি সবচেয়ে লম্বা সময় দেশ শাসন করেছে, যাদেরকে আমরা সবাই জানি। তাদের সাথে দিল্লির সম্পর্কটা কোন মাপের? আপনি বলতে পারেন যে বিএনপি জামাতকে তারা ট্রাস্ট করে না, মৌলবাদী, দেশ ভাগ করতে চায়, সিকিউরিটি থ্রেট, সো তাদের সাথে রিলেশনশিপ আপনি জাজ করলেন না। কিন্তু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলিয়েই তো আপনার 35-36 বছর দেশের শাসন ক্ষমতায় ছিল। আমরা কি অভিন্ন নদীর পানি পেয়েছি? আমাদের গঙ্গার ন্যায্য হিস্সা কি আমরা পেয়েছি? আমাদের এই যে দেশের 1/3 মরুভূমি হয়ে গেছে, আপনি উত্তরাঞ্চলে গেলে দেখবেন আমাদের সব বড় নদী মরে গেছে। ব্রহ্মপুত্র বেসিন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নদীর ব্যবস্থাপনা নাই, যে কারণে প্রায় 35-40 হাজার কোটি টাকা খরচ করে এখন পদ্মা ব্যারেজ করা লাগতেছে। আওয়ামী লীগ এত বছর ক্ষমতা থাকার পরেও কি আমাদের সীমান্ত হত্যা বন্ধ হয়েছে? বন্ধু রাষ্ট্র, আপনি সীমান্তে হাট করেছেন, ছিটমহল বিনিময় করেছেন, আমরা তো 74-এ করেছি, সংসদে আইন পরিবর্তন করে, সংবিধান সংশোধন করে। আপনি কেন এত 20 বছর 40 বছর পার করে সেটা করলেন? তাতে কী লাভ হয়েছে? আমাদের ট্রেড ডেফিসিটের কথা বলেন। ভারতে আমরা এক্সপোর্ট করি ধরেন $2-3 বিলিয়ন মতো, আমাদের এখানে তাদের এক্সপোর্ট হচ্ছে প্রায় $14-16 বিলিয়ন। আপনি যদি এটাকে বৈধ অবৈধভাবে ধরেন, এটা $20 বিলিয়ন ছাড়িয়ে যাবে। আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে ট্রেড ডেফিসিট কমানোর জন্য শুল্ক, আপনার যে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যে বিভিন্ন ধরনের শুল্ক আছে সেটা কমানোর জন্য। ভারত কমিয়েছে? আওয়ামী লীগের আমলে তো কমায় নাই। কিন্তু আওয়ামী লীগের আমলে তার বাংলাদেশে তার এক্সপোর্ট তো হিউজ পরিমাণ বেড়েছে। এই যে জায়গাগুলো, এই পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স, আমরা কি ভারতের রাজনীতিতে কে দিল্লিতে ক্ষমতায় আসবে, কাকে ক্ষমতায় বসানো দরকার না দরকার, পশ্চিমবাংলায় কাকে আনবো কাকে বাদ দিব, এর কোনো বিষয়কে আমরা কখনো মাথা ঘামাইছি? তাহলে বাংলাদেশে কেন পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স তারা করছে? তাহলে এই কাজগুলো করবার মধ্য দিয়ে আমাদের গত 5 দশকের অভিজ্ঞতা বলছে ভারত বাংলাদেশকে রাষ্ট্র আকারে ট্রিট করে না। সে এটার সাথে কোনো সম্মান মর্যাদা এখানে জড়িত নাই। বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণের সাথে ভারত কোনো সম্পর্ক তৈরি করতে চায় না। সে সম্পর্কটা করেছে শেখ মুজিবের সাথে, শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে। প্রণব মুখার্জির বইও খুবই ব্ল্যাটান্টলি এই বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছে। তাহলে সেই জায়গায় আমার 5 দশকের অভিজ্ঞতা যেটা বলছে না, আমি হুট করে আশাবাদী হওয়ার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। কারণ এর আগের একটা লম্বা সময় তো কংগ্রেস ক্ষমতায় ছিল, বিজেপির থেকে তো ধরে নেওয়া হয় কংগ্রেস অনেক বেশি প্রোগ্রেসিভ লিবারেল পলিটিক্যাল পার্টি। তাহলে সেই পার্টি ক্ষমতায় থাকা অবস্থায়, আওয়ামী লীগ থাকা অবস্থায় তো আমাদের কার্যকর সম্পর্কটা তৈরি হয় নাই। তাহলে সেই জায়গায় এখন ওয়ে ফরওয়ার্ড কি? ওয়ে ফরওয়ার্ড তো ডিপ্লোমেসি ছাড়া আর কোনো অপশন নাই, এটাই ওয়ে ফরওয়ার্ড। আপনি যুদ্ধ কোনো রাষ্ট্রের জন্য সমাধান হতে পারবে না, কিন্তু আমার যুদ্ধের, আমার সমরাষ্ট্রের পর্যাপ্ত প্রস্তুতি থাকা দরকার। পার্টিকুলারলি আমার সীমান্তবর্তী অঞ্চলের লোকদেরকে এখন সামরিক প্রশিক্ষণ দেওয়াটা খুব জরুরি হয়ে গেছে। কারণ যেই লেভেলে ইন্ডিয়ান ইন্টারফেয়ারেন্স এখানে বাড়ছে, আমাদের যান মালের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে। কিন্তু প্যারালালি সুপ্রিম পজিশন হচ্ছে ডিপ্লোম্যাসি চালিয়ে যেতে হবে, এবং সেটা ভারতকে প্রমাণ করতে হবে যে আসলে তারা আন্তরিক। এবং ভারতের এই অ্যাটিটিউডটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য না, আমাদের টোটাল সার্ক নেইবারহুডে দেখেন, তার সাথে একটা রাষ্ট্রেরও সম্পর্ক ভালো না। তাহলে আপনি যখন দেখবেন যে একটা দালানে একজন মানুষের সাথে কোনো নেইবারের, প্রতিবেশীর সম্পর্ক ভালো না, তাহলে আপনার ইনএভিটেবল কনক্লুশন কি?
যে দেয়ার ইজ এ ফান্ডামেন্টাল প্রবলেম উইথ দ্যাট পার্টিকুলার নেইবার, এবং এইটা ভারতকে অ্যাড্রেস করতে হবে, ভারতকে আন্তরিক হতে হবে, ভারতকে প্রমাণ করতে হবে যে ইয়েস, বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক আমরা তাদের সাথে ওপেন এবং লিবারাল এবং জাস্টিফাইড রিলেশনশিপে যাব, যেটা যার যার জাতীয় স্বার্থ কিন্তু উইন উইন পজিশনে হবে। সম্পর্ক চাই সম্মানের সাথে, মর্যাদার সাথে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জনাব মাহবুব আজিজ, ভারতের বডি ল্যাঙ্গুয়েজ কি বার্তা দেয়? ভারতকে আসলে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে আগ্রহী? আচ্ছা, আমি বারবার যে জায়গাটিতে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, ভারতকে নিয়ে জাজমেন্ট করা, এই যে একটা তৎপরতা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে কোনো কথা হয় না কেন, এই চুক্তিটি যদি ভারতের সাথে করা হতো এই বক্তারা কি কথা বলতেন? তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, এটা নিয়ে তো সংসদেও কোনো কথা বলা গেল না। একজন তুলেছিলেন এক সংসদ সদস্য, সেটাও বিধিতে আসেনি বলে তোলা হয়নি, এবং বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিটা খুব জরুরি। অর্থাৎ আপনি 133টা পয়েন্টের বিপরীতে, আজকে যেহেতু এখানে সময় নাই, মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য চুক্তি নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, আরও হবে। এবং আপনি যে দেশ বিক্রি শোনা যায় না, ভারতের কাছে আমরা আমাদের দেশ বিক্রি হয়ে গেছে বহুবার। আমরা কি বিক্রি করেছি ভারতের সাথে? এবং অন্তর্বর্তীকালীন সরকার যে 18 মাস ছিল, তৎকালীন যে পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছে আমরা কোনো চুক্তি খুঁজে পাইনি বাতিল করবার মতো। অর্থাৎ এইটা সম্পূর্ণ এক ধরনের জুজু। এবং শুধু ভারত যেমন, পাকিস্তান সেরকম, প্রত্যেকটা দেশের সাথে আমাদের নানান অমীমাংসিত অনেক বিষয় আছে এবং থাকবে। পাকিস্তানের সাথে আমাদের বহু অমীমাংসিত বিষয় আছে, এবং সেই জায়গায় আমাদের ভারতের সাথেও বহু অমীমাংসিত বিষয় আছে, বিশেষ করে নদীর ব্যাপারগুলো আছে। কিন্তু আপনি দেখুন, তারা বলছে নির্বাচন, গণতন্ত্র, রাজনীতি, এগুলো নাকি ভারত নিয়ন্ত্রণ করে। তা আপনি করেনটা কি? আপনার বেটার রাজনীতি নাই কেন? ভারত আপনার এখানে এসে রাতের বেলা ভোট করে দিয়ে যায়, আপনি করেনটা কি? আপনি যখন আপনার রাজনীতি এভাবেই দেউলিয়া হয়ে যাবে, তখন আপনি এভাবে ডিম খাবেন। এবং ডিম মারার আগে এই 18 মাস আপনি চিন্তা করেন নাই যে আপনি রামেন্দ্র মজুমদার, দায় কার উপর বর্তায়? এই দেউলিয়াতের দায় আমাদের রাজনীতিবিদদের উপরে বর্তায়। কারণ রাজনীতি হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করে। রাজনীতি যখন আপনি ড্রাইভিং সিটে আপনি যদি এলো পাথারি গুলি করেন যে অমুক এটা করে নাই, তমুক এটা করে নাই, অমুক আমাকে এটা দিচ্ছেন, আমাকে সম্মান দিচ্ছেন, আপনি সম্মান আদায় করে নিতে হয়। এবং সম্মানের জন্য আপনি যখন বসবেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম একখানা চুক্তি করবেন যে আপনি কোন দেশ থেকে তেল আনবেন সেটাও তার অনুমতি নিয়ে যাবেন, আবার আপনি বলবেন যে আপনি করবেন, সম্মান চাইবেন। আপনার সম্মানটা আপনাকে আদায় করতে হবে। আপনি যেই বাজেট আজকে তৈরি করছেন, যেই পরিকল্পনা আপনি তৈরি করছেন, যেই গণতন্ত্র আপনি এই দেশে চর্চা করছেন, সেইটা সকলের জন্য সমান সম্মানজনক। আপনি দীপুচন্দ্র রায় বলে একজন হিন্দুকে তুলে এনে পুড়িয়ে মারবেন এবং বলবেন আমার এখানে খুব সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। ওখানে যে সীমান্ত কি বলে যে পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচিত হয়েছেন যে শুভেন্দু বাবু যে হইচই করছেন, নানান রকম সাম্প্রদায়িক আচরণ করছেন, আমাদের এখানে শুভেন্দু মিয়ার আচরণ করেন না একই? তো ওরা যদি ওখানে ওই এলাকায় মুসলিমদের উপর অত্যাচার করে, আমরা কি হিন্দুদের উপর অত্যাচার করবো নাকি? এটা তো হতে পারে না। অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতি তারা করবে, আমরা যে মাথা ঘামাই না তা তো না। আমরা তো সবসময় এটা হবে, ওখানে হয়ে গেল, আমাদের এখানে করতে হবে, ওখানে বাবরি মসজিদ ভাঙবে দেখে আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা আমরা বাধাইনি। অন্তত 64 সালে একবার, 90 সালে একবার, অনেকবার এরকম হয়েছে। আমাদের কথাটা হচ্ছে যে আমরা স্বাধীন হলাম কি কারণে? আমরা যদি ভারতের সাথেই এত কিছু সম্পর্ক চাইবো, তাহলে তো আমাদের স্বাধীন বাংলাদেশের এই পরিস্থিতিতে তৈরি হওয়া দরকার ছিল না, এবং সেটার নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিতেনই না। এবং দিয়েছেন বলেই তার সংবিধানে আছে ধর্ম নিরপেক্ষতা, যেটা ভারতের সংবিধানে নাই। ভারত একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র। এবং আপনি যখন বাংলাদেশের কথা বলবেন, বাংলাদেশের কথা বললে আপনাকে এই অন্তর্ভুক্তিমূলক সমাজ। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দুজনের কাছে একটি অভিন্ন বিষয়ে মন্তব্য নিতে চাই। সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয় অবগত আছেন, দুবাইয়ে গ্রেপ্তার হয়েছে বেনজির, এবং পুলিশের শীর্ষ পদে থেকে বেনজির আহমেদ দুর্নীতি অপরাধের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেটি আসলেই নজিরবিহীন। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই ভিন্ন জায়গায়, একজন বেনজির কি কোনো একক ব্যক্তি নাকি একটি নেক্সাস? রাষ্ট্রে কখন বেনজির তৈরি হয়? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যখন আপনার গণতন্ত্র থাকবে না, সুশাসন থাকবে না, জবাবদিহিতা থাকবে না, জনগণের ম্যান্ডেট নেওয়ার প্রশ্ন আসবে না, আপনি শাপলা চত্বরে গণহত্যা করে শত শত মানুষ মেরে ফেলতে পারবেন, আপনি গুম খুন করতে পারবেন, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে হাজারে হাজারে নাই করে দিতে পারবেন, হিন্দুদের সম্পত্তি দখল, গোপালগঞ্জে, তারপরে ঢাকাতে, বসুন্ধরাতে, চারপাশে
আপনি ডজন ডজন প্লট ফ্ল্যাটের মালিক হইতে পারবেন, 2-3টা পাসপোর্ট কেনা বেচা করতে পারবেন। এই প্রসেসগুলোই তো হচ্ছে রাষ্ট্রের কেন্দ্র থেকে সাপোর্টেড হতে হয়। ধন্যবাদ জানাচ্ছি রাষ্ট্র যখন ব্যারিস্টার কেন্দ্র থেকে আসাদুজ্জামান এটা অ্যালাউ করবে তখন সেটা সেরকম হবে। মাহবুব আজিজ। হ্যাঁ, আমিও তাই মনে করি। এবং এইটার সাথে হয় অসাধু রাজনীতি। রাজনীতি যখন দুর্বৃত্তায়নের পথ হয়ে যায়, এখন রাজনৈতিক দলের হাতে ব্যাংক থাকে, হাসপাতাল থাকে এবং সেখানে কোটি কোটি টাকার ব্যাংক কেন, এবং এই এত টাকা যখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তখনই কিন্তু এই বেনজিরদের মতো আপনি দেখেন আওয়ামী লীগের আমলেও ব্যাংক লুট ছিল, আমাদের এখনকার দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে রাজনৈতিক দলের সম্পৃক্ততার কথা দেখা যাচ্ছে। অর্থাৎ সবকিছুর সাথেই অর্থ এবং প্রতিপত্তি কর্তৃত্ববাদী যে মানসিকতা, সেখানে কিছু মনস্টার তৈরি হয়। এবং এই বেনজির যেমন এই আওয়ামী লীগের মনস্টার, সেরকম প্রত্যেকটা সময়ে আমরা এই ধরনের বিভিন্ন মনস্টার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ, ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানে শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।